আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বে আমি আপনাদের জন্য একটা মজাদার ঈদের ডেজার্ট নিয়ে এসেছি, আর এটি হচ্ছে জর্দা পোলাও। আমরা কম বেশি সবাই ঈদের দিনে জর্দা পোলাও রান্না করি, তবে পারফেক্টভাবে ঝরঝরে জর্দা পোলাও কীভাবে রান্না করবেন তার রেসিপিটি আজকে শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন দেখে নিই আমার পুরো রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য আমি একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এখানে আপনারা যে কোনো সুগন্ধি পোলাওয়ের চাল নিতে পারেন। এবারে এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে 3-4 বার পানি চেঞ্জ করে, যেন চালের মধ্যে থাকে স্টার্চটা চলে যায়। খুব ভালোভাবে চালটাকে আমি ধুয়ে নিয়েছি, আর এখন এই পানির মধ্যে চালটাকে আমি 20 মিনিটের মতো রেখে দিব। 20 মিনিট পরে আমি পানিটা একদম ঝরিয়ে নিব চাল থেকে। তো 20 মিনিট হয়ে গিয়েছে, আমি পানিটাকে ফেলে দিয়েছি আর চালগুলোকে একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নিয়েছি পানিটাকে ঝরিয়ে নেওয়ার জন্য। এখন আমরা চুলাতে চলে যাব আমাদের ভাতটা রান্না করার জন্য জর্দা পোলাওয়ের। এই জন্য চুলা একটা প্যানে আমি 5 কাপ পরিমাণ পানি সেদ্ধ করতে দিয়েছি বা ফুটাতে দিয়েছি হাই হিটে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি জর্দার রং বা ফুড কালার 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে লিকুইড জর্দার রংটাও এখানে দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে জর্দার রংটা, তারপর অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। যখন পানি থেকে বলক আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো। পোলাওয়ের চালগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় গরম পানিতে চাল দিলে সেটা দলা পাকিয়ে যায়, এজন্য। তো চালটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আমি। তারপর হাই হিটে 6 মিনিট আমি ঘড়ি ধরে সেদ্ধ করব আমাদের এই চালটাকে। 6 মিনিট পরে আমি একটু চেক করে দেখব যে আমাদের ভাতটা কতখানি হয়েছে। কিছুটা ভাত একটা স্প্যাচুলাতে নিয়ে আপনারা হাত দিয়ে টিপে দেখবেন, যদি দেখেন যে আমাদের চালটা বা ভাতটা গলে গিয়েছে তবে হাতে একটা দানার মতো লাগছে, তখন বুঝতে হবে যে আমাদের জর্দার জন্য ভাতটা পারফেক্টভাবে রান্না হয়েছে। তখনই সাথে সাথে পানিটাকে একদম ফেলে দিতে হবে, আর চালটাকে বা ভাতটাকে একটা ঝাঁঝরিতে ঢেলে নিতে হবে। তো এখানে আমি আমাদের রান্না করা ভাতটা একটা ঝাঁঝরিতে ঢেলে নিয়েছি আর পানিটাকে একদম ঝরিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব সরাসরি চুলাতে আমাদের জর্দা পোলাওটা রান্নার জন্য। চুলায় একটা প্যানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পোলাওয়ের চালের জন্য পারফেক্ট হচ্ছে 1 কাপ চিনি, তবে আপনারা নিজেদের স্বাদ বুঝে কম বা বেশিও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখানে 1 কাপ চিনির মধ্যে 1/2 কাপ পানি দিতে হবে, এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ঘি, আর অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন পারফেক্ট স্বাদের জর্দা পোলাও পেতে চাইলে। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ লবণ। যে কোনো খাবার, মিষ্টি খাবারের মধ্যে সামান্য একটু লবণ দিলে এর স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, তাই চেষ্টা করবেন লবণটা অ্যাড করতে। 2টা ছোট সাইজের তেজপাতা, একটা দারচিনি স্টিক দিয়ে দিয়েছি, আর 4-5টা লং, 4-5টা এলাচ। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা গলে যায়। আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ বাদাম কুচি আর 1 টেবিল চামচ কিশমিশ। এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিব, আর এই মিশ্রণ থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন আমাদের শিরাটা থেকে এরকম বলক আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব আমাদের রান্না করা জর্দার ভাতগুলো। তো আমি এখন ভাতগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে শিরার সাথে আমাদের ভাতটাকে মিশিয়ে নিতে হবে, আর মিডিয়াম টু হাই হিটেই কিছুক্ষণ জাল করতে হবে যেন শিরাটা একটু কমে আসে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট জাল করেছি। তারপর এখন এর মধ্যে ঢাকনাটা ঢেকে দিচ্ছি। এখন একদম লো হিটে আমি 10 থেকে 15 মিনিটের মতো দমে রেখে দিচ্ছি আমাদের জর্দাটাকে। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে নিব আর দেখে নিব আমাদের জর্দার অবস্থা। দেখতেই পাচ্ছেন আমাদের জর্দা পোলাওটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। শিরাটা
একদম শুকিয়ে গিয়েছে। আমি আবারও খুব ভালোভাবে সব কিছুকে উল্টে পাল্টে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এবারে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো একদম লো হিটে রেখে দিব। তারপর আমি আপনাদেরকে আমাদের জর্দা পোলাওটা সার্ভ করে দেখাবো। 5 মিনিট লো হিটে রেখে দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখন একটা সার্ভিং ডিশের মধ্যে আমাদের জর্দা পোলাওটাকে ঢেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আমাদের জর্দা পোলাওটা। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আপনাদের জর্দা পোলাও একদম পারফেক্টভাবে ঝরঝরে হবে আর খেতে তো অনেক বেশি মজার হবে। একবার ট্রাই করে দেখবেন এভাবে, আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আসছে ঈদে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ছোট ছোট কিছু মিষ্টি উপরে দিয়ে সাজিয়ে নিয়েছি আমাদের জর্দা পোলাওটা, সাথে কিছু বাদাম কুচিও দিয়েছি। দেখতে অনেক সুন্দর লাগছে তাই না? খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। ট্রাই করে দেখুন এবার ঈদে, সবার অনেক ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি ডিমের পুডিং করে দেখাবো আর পারফেক্টভাবে কিভাবে ডিমের পুডিং বানাবেন সেই রেসিপিটা শেয়ার করেছি আজকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের পুডিংটা বানানোর জন্য আমি 3টা ডিম নিয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি শুরু করি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এখন আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমরা ক্যারামেল তৈরি করব, তাই একটা প্যানের মধ্যে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। এখন লো হিটে রেখে চিনিটাকে মেল্ট করতে হবে। এই পর্যায়ে কোনো ধরনের চামচ বা স্প্যাচুলা ইউজ করা যাবে না, না হয়তো চিনিটা দলা পাকিয়ে যাবে। যখন চিনি এরকম গলে যাবে আস্তে আস্তে করে, তখন আমরা একটা চামচ বা স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়িয়ে দিব আর পুরোপুরি মেল্ট করে নিব। আর ঠিক ততক্ষণ পর্যন্ত চুলায় রাখতে হবে যতক্ষণ না কাঙ্ক্ষিত ব্রাউন কালারটা আসছে। খুব বেশি কিন্তু ব্রাউন কালার করা যাবে না, না হয়তো যখন আমরা পুডিংটা বানাবো সেটা তিতা হয়ে যাবে। তাই লাইট ব্রাউন কালার করে ক্যারামেলটা তৈরি করতে হবে। এখানে আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর যে পাত্রে পুডিংটা বানাবো সেখানে ক্যারামেলটাকে সেট করে নিব। তো আমি এরকম একটা পুডিংয়ের বাটি নিয়েছি রাউন্ড শেপের, এর মধ্যে তৈরি করা ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। এবারে পুরা প্যানের মধ্যে বা বাটির মধ্যে ক্যারামেলটাকে সেট করে নিতে হবে। তো ক্যারামেলটা সম্পূর্ণ বাটির মধ্যে আমি সেট করে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করতে দিব আর সেই টাইমের মধ্যে আমরা পুডিংয়ের জন্য ব্যাটারটা তৈরি করব। আজকের পুডিং বানানোর জন্য আমি নিয়েছি 3টা ডিম আর ডিমগুলোকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। এখন এই ডিমের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, এতে করে ডেজার্টের মধ্যে খুব সুন্দর টেস্টের ব্যালেন্স হয়। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা এখানে আপনারা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। সেই সাথে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যারা ডিমের গন্ধটা পছন্দ করেন না তারা অবশ্যই ভ্যানিলা এসেন্সটা এখানে অ্যাড করবেন। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কেউ চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও এই ডিমের ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। তো আমি হ্যান্ড হুইক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। চিনি যখন পুরোপুরি গলে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব দুধ। আমি এখানে ঘন দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। দুধটাকে আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। এখন দুধটা খুব ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের লাম্পস না থাকে বা চিনি
দানা না থাকে। আমাদের ডিমের পুডিংয়ের জন্য ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটা পুডিংয়ের পাত্রে ঢেলে নিব, আর অবশ্যই ছেঁকে নিতে হবে। ব্যাস ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও খুব ভালোভাবে পুডিংয়ের বক্সটাকে ঢেকে দিতে পারেন। তো আমি আগেই পানি স্টিম করতে দিয়েছি হাই হিটে, আর পানিতে বলক চলে এসেছে অলরেডি। এখন আমি পুডিংয়ের বক্সটা আমাদের স্টিমারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি, আর 40 থেকে 45 মিনিটের মতো আমি মিডিয়াম হিটে রেখে আমাদের পুডিংটাকে স্টিম বা ভাপ দিব। তো দর্শক, ফিরে আসবো 40 থেকে 45 মিনিট পর। ফিরে এসেছি 40 মিনিট পরে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমাদের পুডিংটা সেট হয়ে গিয়েছে, স্টিম হয়েছে। তো এখন আমি পুডিংয়ের বক্সটা আমাদের স্টিমার থেকে তুলে নিব। তুলে নিয়ে এটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিতে হবে। যখন পুডিংটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হয়ে যাবে, তখন আমরা এটাকে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করব। তারপর আমরা এটাকে মোল্ড থেকে বের করব। তো 3 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম, এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবারে মোল্ড আউট করব, তাই পুডিংয়ের চারপাশে একটা নাইফ দিয়ে আমি আলগা করে নিচ্ছি। এবার একটা প্লেট দিয়ে দিতে হবে মোল্ডের উপরে, তারপর আমরা খুব সহজেই এই পুডিংটা মোল্ড থেকে বের করে নিতে পারবো। ব্যাস, আমাদের পুডিং মোল্ড থেকে বের করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে আমাদের পুডিংটা হয়েছে, আর ক্যারামেলের কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে। এজন্য হালকা লাইট ব্রাউন থাকতেই ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে নেবেন, তাহলে এরকম সুন্দর একটা ক্যারামেলের কালার আসবে। যদি খুব বেশি ডার্ক করে ফেলেন তাহলে কিন্তু কালচে হয়ে যায়। তো এখন পুডিংটাকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা রিচ আর ক্রিমি হয়েছে দেখতে। কোনো ধরনের ছিদ্র ছিদ্র ভাব কিন্তু নেই এই পুডিং এর মধ্যে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে নিত্য নতুন রেসিপির জন্য আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ। আর কেমন হয়েছে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। করব ভীষণ মজাদার একটা সুইট, যেটা কিনা সুজি দিয়ে তৈরি, আর বেক করতে হয় ওভেনে কিংবা চুলাতেও বেক করা যায়। খেতে অসম্ভব স্বাদের এই মিষ্টিটি চলুন বানিয়ে নিই খুব সহজেই বাসায়। আর এই মিষ্টিটার নাম হচ্ছে আফলাতুন সুইট বা আফলাতুন হালুয়া। যে নামেই হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ। চলুন আমার রেসিপিটি শুরু করি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3টা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ চিনি, সেই সাথে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এবার হ্যান্ড হুইক্স দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। তো চিনিটা গলে গিয়েছে, এবার আমরা অন্যান্য উপকরণ অ্যাড করব এর মধ্যে। প্রথমে আমি দিয়ে দিব সুজি 1.5 কাপ পরিমাণ। এখানে চিকন বা মোটা দানার যে কোনো সুজি আপনারা ব্যবহার করতে পারবেন। আমি 1.5 কাপ পরিমাণ সুজি নিয়েছি, আর প্রতিটা ইনগ্রেডিয়েন্টস আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন পারফেক্ট রেসিপির জন্য। 1 কাপ আমি দিয়েছি পাউডার দুধ, চাইলে মাওয়া দেওয়া যাবে সমপরিমাণ। হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এবার আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই সবগুলো উপকরণ আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন পারফেক্ট রেসিপি রেজাল্টের জন্য। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1.25 কাপ ঘি। আপনারা চাইলে ঘি বা তেল দুইটা একসাথে মিলিয়েও দিতে পারেন 1.25 কাপ পরিমাণ, কিংবা বাটারও দেওয়া যাবে। তো আমি এখানে 1.25 কাপ পরিমাণ ঘি দিয়েছি। এবারে হাত দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো
তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমাদের আফলাতুন সুইটের জন্য ব্যাটারটা তৈরি। এখন আমরা এটাকে একটা অয়েল গ্রিস করা প্যানের মধ্যে ঢেলে নিব। তো আমি এখানে একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি আর এটাকে আমি তেল দিয়ে আগে একটু গ্রিস করে নিয়েছি। এখন তৈরি করা ব্যাটারটা এর মধ্যে ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়ার পরে স্প্যাচুলাটা দিয়ে একটু ইভেনলি স্প্রেড করে দিতে হবে। চারপাশে সমান করে দেওয়ার পর আমরা এটাকে ওভেনে বেক করব। আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে 20 মিনিটের জন্য বেক করব আমাদের আফলাতুনকে। চাইলে আপনারা চুলাতেও একদম লো হিটে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমাদের আফলাতুনের এই মিশ্রণটা দিয়ে দিতে পারেন আর একদম লো হিটে 30 মিনিটের মতো বেক করলে হয়ে যাবে চুলার মধ্যে। তো আমার 20 মিনিট লেগেছে এটা বেক করতে আর আমি বের করে নিয়েছি। এখন একদম গরম অবস্থায় আছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সুগার সিরাপ। আমি হাফ কাপ পানির সাথে হাফ কাপ চিনি খুব ভালোভাবে গুলিয়ে চুলাতে একটা বলক তুলে নিয়েছিলাম আর সেই সুগার সিরাপটা এখন আফলাতুনের মধ্যে দিচ্ছি আর এটা অবশ্যই গরম গরম অবস্থায় দিতে হবে আফলাতুনের মধ্যে। এখন 10 মিনিট পরে আমরা আফলাতুনকে নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিব। দেখতেই পেয়েছেন খুব সিম্পল রেসিপি কিন্তু খেতে অনেক বেশি মজার। আর এই রেসিপির ক্ষেত্রে উপকরণগুলো যদি আপনারা মেপে ইউজ করেন তাহলে পারফেক্ট আফলাতুন বাসায় বানাতে পারবেন। উপকরণগুলো যদি আপনারা মেপে না নেন তাহলে দেখা যাবে যে আফলাতুনটা ভালো হবে না। তাই এই ক্ষেত্রে উপকরণগুলো আপনারা মেপে ইউজ করার চেষ্টা করবেন। আশা করছি আমার আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর এই মজাদার সুইটটা বানাতে পারেন। এটা যে একবার খেয়েছে সেই জানে এটা কতটা টেস্টি। আর এভাবে বানিয়ে দেখবেন, সবাই আপনার অনেক প্রশংসা করবে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না, কারণ এই প্রেস বাটনের জন্য যে কোনো রেসিপি আমি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আল্লাহ হাফেজ।